রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা। ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়। ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন, এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, 2000 আর 2006 সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ। আর 2023 থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে। লারিজানির সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র। সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলের লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 3700 বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে, এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানির সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে, লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের, যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাতের বৈরুত জানে, যখন চারদিক থেকে চাপ বাড়ে, তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার 5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে। যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে, যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংখ্যা বদলে দিতে পারে খোররামশার 5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি।
কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগতো ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোররামশার 5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট। ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোররামশার 5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোররামশার 5 বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোররামশার 5 সেই নতুন যুগের দূত। 1990-এর দশকের সেই শীতল যুদ্ধের দিনগুলো হঠাৎ করে যেন আবার ফিরে এলো, কিন্তু এবার কোনো সীমানা রেখায় নয়, বরং মহাসাগরের গভীরে। এক নির্দেশেই বদলে গেল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে পারমাণবিক সাবমেরিনগুলো রাশিয়ার দিকে যাত্রা শুরু করলো। এই ঘটনা যেন সমগ্র বিশ্বকে এক পুরনো ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যে ভয় ছিল পারমাণবিক যুদ্ধের, যা ছিল দুই পরাশক্তির নীরব প্রতিদ্বন্দ্বিতার। ট্রাম্পের এই নির্দেশ যেন মহাসাগরের গভীরে থাকা এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে। গভীরের দানব, কার শক্তি বেশি? ট্রাম্পের নির্দেশের পরপরই শুরু হলো জল্পনা। কে বেশি শক্তিশালী, রাশিয়া নাকি আমেরিকা? রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর বোটলাটস্কির মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিল। তিনি বললেন, মহাসাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। ট্রাম্প যে সাবমেরিনগুলো পাঠাচ্ছেন, সেগুলো অনেকদিন ধরেই আমাদের নজরদারিতে আছে। এই মন্তব্য থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের উপর নজরদারি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কার শক্তি বেশি? বেশিরভাগ বিশ্লেষকের মতে এই খেলায় রাশিয়া এগিয়ে। তাদের হাতে এমন সব অত্যাধুনিক সাবমেরিন রয়েছে যা যুক্তরাষ্ট্রের শক্তিকেও হারিয়ে দিতে পারে। রাশিয়া নৌবহরে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল বহনকারী। এগুলোকে রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু মনে করা হয়। ভয়াবহতার রূপরেখা। রাশিয়ার হাতে আছে 8টি বোরি ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে আছে 16টি বুলাভা SLBM এবং 6টি টর্পিডো লঞ্চার। এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে পারে, এমনকি সমুদ্রের তলায় মাইনও বসাতে পারে। ধীরে ধীরে এগুলোকে প্রতিস্থাপন করছে ডেল্টা 4 ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো সাগরের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি। সবচেয়ে আধুনিক হলো ইয়াসেন ক্লাস সাবমেরিন, যার আছে 4টি। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা হয়। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা যায়, যা দূরপাল্লার আক্রমণ ও যুদ্ধজাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তাদেরও আছে বিশাল সাবমেরিন বহর। তারা 3 ধরনের অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে: ভার্জিনিয়া ক্লাস, সিওল ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। তারাও মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমানভাবে লিপ্ত। এক অস্থির ভবিষ্যৎ। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো বিশ্বকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সাবমেরিনগুলো কেবল সামরিক সরঞ্জাম নয়, এগুলো হলো এক নীরব হুমকি, এক অদৃশ্য যুদ্ধের প্রতীক। যখন এই সাবমেরিনগুলো গভীর সাগরে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়, তখন তা কেবল দুটি দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার এক চরম পরীক্ষা হয়ে দাঁড়ায়। মহাসাগরের গভীরে যে খেলা শুরু হয়েছে, তার ফল কি হবে তা কেউ জানে না। এই সাবমেরিনগুলো কি কেবল ক্ষমতার প্রদর্শনী, নাকি কোনো এক ভয়াবহ যুদ্ধের সূচনা? নীরব সংকেত থেকে এক ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? ফাঁসির মঞ্চে এক পরমাণু বিজ্ঞানী, বিশ্বাসঘাতকতার এক নির্মম গল্প। গল্পটি শুরু হয়েছিল নীরবে।
এক ফাঁসি কার্যকর হয়েছে, খবরটা যেন প্রতিদিনকার সাধারণ এক ঘটনার মতো। কিন্তু এই সাধারণের আড়ালে লুকিয়েছিল এক চাঞ্চল্যকর সত্য, এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। এই ফাঁসির আসামি কোনো সাধারণ অপরাধী নয়, একসময় সে ছিল ইরানের গর্ব, এক পরমাণু বিজ্ঞানী। নাম তার রুজবে ভাদি। গুগলে তার নাম খুঁজলে দেখা যায় তার ক্যারিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল। ইরানের পারমাণবিক শক্তি অর্জনের জন্য তার অবদান ছিল অপরিসীম। ডক্টরেট ডিগ্রিধারী এই বিজ্ঞানী 2011 সালে দেশের সবচেয়ে সেরা কিছু পরমাণু বিজ্ঞানীর সঙ্গে মিলে একটি গবেষণাপত্র লিখেছিলেন। তাদের এই গবেষণা ইরানের পারমাণবিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল। কিন্তু কে জানতো দেশের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করা এই মানুষটির ভেতরেই লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। ইরানের বিচার বিভাগ ঘোষণা করে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য রুজবে ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের এই বিশ্বাসঘাতকতার গল্পটা যেন এক সিনেমার প্লট। সেই জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতে যে কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছিলেন, রুজবে তাদেরই একজন সহকর্মী ছিলেন। তিনি শহীদ বিজ্ঞানীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন তথ্য মোসাদের হাতে তুলে দিয়েছিলেন। এই তথ্যই হয়তো সেই হামলার কারণ। সরকার বলছে ভাদিকে অনলাইনে নিয়োগ করা হয়েছিল। মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই বাছাই করেন, তারপর তাকে কেভিন নামে পরিচিত একজন হ্যান্ডলারের কাছে হস্তান্তর করা হয়। মোসাদ বুঝতে পারে ভাদির কর্মক্ষেত্র ও তার পদমর্যাদা তাকে এক উচ্চ মূল্যবান উৎস করে তুলতে পারে। মোসাদ তাই তাকে সরাসরি তাদের সেরা একটি বিভাগের সাথে যুক্ত করে। তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো যেন তার গতিবিধি বোঝা না যায়। ভাদিকে শুধু টাকা দিয়ে শান্ত করা হয়নি, তাকে দেওয়া হয়েছিল একটি বিশেষ ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ। এরপর তাকে দেওয়া হয় গোপন তথ্য সংগ্রহের প্রশিক্ষণ। সফলভাবে প্রশিক্ষণ শেষে তিনি ইরানের সবচেয়ে স্পর্শকাতর ও গোপন তথ্য মোসাদের কাছে পাচার করা শুরু করেন। এই বিশ্বাসঘাতকতা শুধু একজন বিজ্ঞানীর নয়, পুরো দেশের প্রতি ছিল এক ভয়ঙ্কর আঘাত। ঘটনাটি আবারও প্রমাণ করে শত্রুরা কেবল সামরিক শক্তি দিয়ে আঘাত করে না, তারা দেশের ভেতর থেকেই শত্রুদের তৈরি করার চেষ্টা করে। কিন্তু ইরান তার শক্তি ও প্রতিরোধের প্রমাণ রেখেছে। বিশ্বাসঘাতককে খুঁজে বের করে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে ইরান প্রমাণ করেছে যে দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। এই ফাঁসি কেবল একজন অপরাধীর শাস্তি নয়, এটি ইরানের সেই শক্তির প্রতিধ্বনি যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। এই ফাঁসির ঘটনাটি যেন এক সতর্কবাণী, যা বলছে যে কোনো দেশের সবচেয়ে বড় শত্রু দেশের বাইরের নয়, বরং ভেতরের বিশ্বাসঘাতকরা। ইরানের এই কঠোর পদক্ষেপ প্রমাণ করে দেশের সুরক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আজও উড়ে বেড়াচ্ছে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হলেও ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতার আগুন একটুও কমেনি। মাস পেরোতে না পেরোতেই দুই পক্ষই আবার হুঁশিয়ারিতে সরগরম। ইরান ঘোষণা করেছে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত আছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে নতুন কোনো সংঘাত শুরু হলে এবারের ধ্বংসযজ্ঞে শত্রুদের ঘাঁটি উড়ে যাবে। কিন্তু এর পেছনে আসল সত্যটা কি? ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক শক্তি ধ্বংস হয়ে যাবে। তারা উচ্চপদস্থ কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছিল, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামাজিক পতন ঘটানো। তাসনিমের মতে সেই লক্ষ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, বরং এই হামলার ফলে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে। এখানে আসে আসল টুইস্ট। ইসরায়েলের প্রথম হামলা ছিল বহু বছরের গোয়েন্দা প্রস্তুতির ফল। ইরানিরা এখন বলছে এমন একটি বড় অপারেশন পুনরায় সাজাতে তাদের আরও বহু বছর সময় লাগবে। তাই তারা দ্বিতীয় দফা হামলার মতো অবস্থানে নেই। এমনকি যুদ্ধের সময় ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করে দিয়েছিল, যার ফলে 100টি ক্ষেপণাস্ত্র লঞ্চার বিস্ফোরিত হয়। এত কিছুর পরেও ইসরায়েলের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও গোয়েন্দা নেটওয়ার্ক এই যুদ্ধে কার্যত ভেঙে পড়েছে। ইরান এই সব কিছু থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা গণমাধ্যমে একটি নতুন গুজব ছড়িয়ে পড়েছে, ইরান ও আমেরিকা নাকি আবার আলোচনার টেবিলে ফিরছে। কিন্তু তেহরান এই খবরকে সরাসরি নাকচ করে দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই খবরগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এর উদ্দেশ্য হলো ইরানকে চাপের মধ্যে ফেলা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানো। বাঘাই বলেন, গত কয়েক সপ্তাহে 112টি এমন ভুয়া খবর ছড়ানো হয়েছে যার প্রতিটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আরও জানান, তেহরানের সুইস দূতাবাস এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে বার্তা আদান প্রদান সবসময় চালু থাকে, যা কূটনীতির স্বাভাবিক অংশ। এতে কোনো অস্বাভাবিকতা নেই। স্পষ্টতই বোঝা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে এখন কেবল অস্ত্রের যুদ্ধ নয়, বরং তথ্য ও মনস্তত্ত্বের এক জটিল যুদ্ধ চলছে। এক পক্ষ চাইছে নিজেদের সামরিক শক্তি ও মনোবল পুনরুদ্ধার করতে, আরেক পক্ষ চাইছে মিথ্যা খবর ছড়িয়ে প্রতিপক্ষকে মানবিকভাবে দুর্বল করতে। ইরানের পুনর্গঠন এবং ইসরায়েলের দুর্বলতার খবর যেমন একটি বার্তা দিচ্ছে, তেমনি আলোচনার গুজবও অন্য বার্তা দিচ্ছে। এই পরিস্থিতিতে কোন পক্ষ সত্য বলছে আর কোন পক্ষ মিথ্যা তা নির্ধারণ করা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংকট সহজে মিটবে না। এটি কেবল অস্ত্রের সংঘাত নয়, বরং এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক খেলার অংশ, যার শেষ কোথায় তা কেউ জানে না। যুদ্ধটা শুরু হয়েছিল গাজায়, কিন্তু এর ছায়া এখন ইসরায়েলের ঘরে ঘরে। বিশ্ববাসীকে চমকে দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের দুঃসাহসিক কৌশল দিয়ে ইসরায়েলের সুপ্রশিক্ষিত সেনাবাহিনীকে বিপর্যস্ত করে তুলছে। আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত এই সেনারা এখন গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসা গেরিলা কৌশলের কাছে পরাস্ত। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় টুইস্ট হলো, আসল যুদ্ধটা কেবল রণাঙ্গনে নয়, চলছে সেনাদের মনের ভেতরেও। গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলের মনস্তত্ত্ব। গাজার প্রতিরোধ যোদ্ধারা সুড়ঙ্গ ও চোরাগোপ্তা হামলায় এতটাই পারদর্শী যে ইসরায়েলি সেনারা দিশেহারা। তাদের এই দুঃসাহসিক প্রতিরোধের সামনে আধুনিক সমরাষ্ট্র যেন অকেজো। যুদ্ধের এই ভয়াবহতার ফল হলো প্রায় 80,000 ইসরায়েলি সেনা আহত হয়েছে, যা ইসরায়েলের সামরিক ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো মানসিক ক্ষয়ক্ষতি। প্রায় 26,000 সেনা মানসিক সমস্যার শিকার, যার মধ্যে অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এ ভুগছেন। যুদ্ধ থেকে ফিরে আসার পরও তাদের চোখের সামনে ভেসে ওঠে বিস্ফোরণের ধোঁয়া, সহযোদ্ধার আর্তনাদ আর অজানা ফাঁদের আতঙ্ক। এই নীরব মহামারী ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। একসময় যে সামরিক শক্তিকে অপ্রতিরোধ মনে করা হতো, সেই শক্তির ভিত্তি আজ নড়বড়ে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ শুধু মাঠের লড়াই নয়, ইসরায়েলের সামরিক ব্যবস্থার মধ্যেও এক গভীর সংকট তৈরি করছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাদের বার্ষিক বাজেটের অর্ধেকের বেশি সেনাদের চিকিৎসা ও মানসিক সেবার জন্য ব্যয় করতে হচ্ছে। ইতিমধ্যেই $1.2 বিলিয়ন বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। মানসিক ট্রমা থেকে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। শুধুমাত্র 2025 সালেই অন্তত 16 জন সেনা আত্মহত্যা করেছে এবং যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় 45 জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের সাবেক সেনারা মুখ খুলতে শুরু করেছে। তারা তেল আবিবে বিক্ষোভ করছে। ইসরায়েলি লেখক ও বিশ্লেষক এফরাইম এর মতে, এটি একটি নীরব মহামারী, যা গাজার যুদ্ধ শেষ হয়ে গেলে আরও বিপজ্জনক হয়ে উঠবে। নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধে দৃঢ়তা দেখা যাচ্ছে। তবে আসল ট্র্যাজেডি হলো, এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে সাধারণ সৈনিকদের। তাদের মন এবং শরীরের ক্ষয়ক্ষতি একটি অদৃশ্য যুদ্ধের মতো ইসরায়েলকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিল। তার ভাষায়, এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন। ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে এক হাত নেন নেতানিয়াহু। গাজার আকাশে যখন ইসরায়েলি বোমার আর্তনাদ, তখন প্রায় 2000 কিলোমিটার দূরে বসে প্রতিশোধের বার্তা পাঠাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হঠাৎ সাইরেনের শব্দে কেঁপে উঠল ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর, ইয়াফা, আসকেলন এবং নেগেভ। সাধারণ মানুষের মনে আতঙ্ক, ফ্ল্যাট থেকে পাগলের মতো ছুটে নামছে মানুষ। অনেকটা যেমন করে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের হামলায় ছোটাছুটি করে। এই হামলা কোনো রাষ্ট্রশক্তির নয়, বরং এক বিদ্রোহী গোষ্ঠীর। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে 5টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
প্রথম হামলায় ইয়াফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে 2টি ড্রোন। এরপর আশকেলান এবং নেগেভ অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। ইয়েমেনিরা দাবি করেছে তাদের সব অভিযান সফল হয়েছে। এই হামলার পেছনের বার্তাটি খুব স্পষ্ট, যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হবে ততদিন ইসরায়েলের ওপর এই হামলা চলতেই থাকবে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, এই ঘটনা তাদের জন্য একটি গভীর উদ্বেগের কারণ এই হামলা কেবল ড্রোন হামলা নয়, বরং এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখন কেবল ইসরায়েলি বন্দরগামী জাহাজ নয়, বরং যেসব কোম্পানির জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে তাদের মালিকানাধীন সব জাহাজকেও নৌ অবরোধের আওতায় আনার হুমকি দিয়েছে। নিঃশব্দ বিশ্ব এবং ইয়েমেনের গর্জন। যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অমানবিক অত্যাচারে সমগ্র বিশ্ব এবং প্রভাবশালী আরব দেশগুলো নীরব, তখন এই নীরবতাকে ভাঙছে কেবল ইয়েমেন। গাজার মানুষের হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই অসম যুদ্ধের পেছনে একটি নীরব শক্তি কাজ করছে বলে পশ্চিমা মিডিয়া দাবি করছে। সেই শক্তি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। তাদের দাবি, ইরান পরোক্ষভাবে হুথিদের অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। ফিলিস্তিনের পাশে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়াচ্ছে না, তখন এক বিদ্রোহী গোষ্ঠী যারা নিজেরাই এক ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে রয়েছে, তারাই এই প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে। এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু জোট এবং সম্পর্ক আছে যা প্রকাশ্যে আসে না। এক অদৃশ্য শক্তির হাত ধরে ইয়েমেনের হুথিরা দূর থেকে ইসরায়েলের ওপর আঘাত হানছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই যুদ্ধ কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্রের নয়, এটি প্রতিরোধের, যার আঘাত ইসরায়েল অনুভব করছে। এই আক্রমণের মাধ্যমে ইয়েমেনিরা কেবল ইসরায়েলকে বার্তা দিচ্ছে না, বরং গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে গাজার নিপীড়িত মানুষের জন্য লড়াই এখনো শেষ হয়নি। মার্কিন যুদ্ধজাহাজ কি বিশাল হুমকির মুখে? আমেরিকার যুদ্ধজাহাজের জন্য এক নতুন বিপদ ঘনিয়ে আসছে। লোহিত সাগর, আরব সাগর এবং এমনকি ভারত মহাসাগর পর্যন্ত প্রতিটি মার্কিন, ইসরায়েলি এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ এখন এক নতুন হুমকির মুখে। এই হুমকির নাম সায়াদ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার মালিক ইয়েমেনি সশস্ত্র বাহিনী, একদল গেরিলা যোদ্ধা যারা এখন বিশ্ব শক্তির বিরুদ্ধে নিজেদেরকে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী 800 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, তারা নিশ্চিত করেছে যে এই ক্ষেপণাস্ত্র এখন আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রাগারে যুক্ত হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির নামই হলো সায়াদ। এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখে মনে হচ্ছে ইয়েমেনিরা এবার শুধু প্রতিরোধের জন্য নয়, বরং প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্ষমতা এবং ধূর্ততা। সায়াদ এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডার এড়িয়ে চলতে পারে এবং কম উচ্চতায় উঠতে পারে। এর ফলে এটিকে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব। এটি একটি চলমান লক্ষ্যবস্তুতেও উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম। একটি মোবাইল ট্রাক থেকে এটি উৎক্ষেপণ করা হয়, যা এর গতিশীলতা ও গোপনীয়তা আরও বাড়িয়ে দেয়। সায়াদের ভেতরে রয়েছে 200 থেকে 300 কেজির একটি শক্তিশালী ওয়ারহেড, যা দিয়ে একটি বড় নৌযানকে সহজেই ধ্বংস করা যায়। এটি কেবল জাহাজে আঘাত হানতেই সক্ষম নয়, এর রয়েছে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম, যা এটিকে স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সাহায্য করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করছে যে তারা এখন ইয়েমেনের যে কোনো স্থান থেকে লোহিত সাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরের জাহাজগুলোতে হামলা চালাতে পারে। 2023 সালের সেপ্টেম্বরে রাজধানী সানার আল সাবনি স্কোয়ারে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো সায়াদ ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রদর্শিত হয়। তখন বলা হয়েছিল এটি একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, যা স্থির ও চলমান উভয় প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরি করেছে ইরানের কাদের 380 এবং পাভে ক্ষেপণাস্ত্রের অনুকরণে। এটি প্রমাণ করে যে ইরান শুধু মৌখিক সমর্থন নয়, বরং সরাসরি সামরিক প্রযুক্তির মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়িয়ে তুলছে। এটি যেন এক গোপন সামরিক সহযোগিতা, যা পশ্চিমা শক্তির জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে। প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন 100টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। একসময় যারা শুধু সাধারণ বিদ্রোহী হিসেবে পরিচিত ছিল, তারা এখন নিজেদেরকে এমন এক সামরিক শক্তি হিসেবে তৈরি করেছে যাদেরকে হালকাভাবে নেওয়া আর সম্ভব নয়। এর ফলে আমেরিকার যুদ্ধজাহাজগুলো এখন বিশাল হুমকির মুখে।
2015 সাল থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনের পর ইয়েমেন ধাপে ধাপে নিজের সামরিক প্রযুক্তি শক্তিশালী করেছে। প্রাথমিক পর্যায়ে তাদের কাছে ছিল সোভিয়েত যুগের পুরনো সিস্টেম, কিন্তু 2017 সালে কুদস 1 ক্ষেপণাস্ত্রের আবির্ভাবের পর দৃশ্যপট পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সায়াদ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়, বরং শত্রুর সাগর জুড়ে ঘোরাফেরা করা বাণিজ্যিক ও রণতরী জাহাজগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে এখন থেকে ওই জাহাজগুলো সমুদ্রপথে আর নিরাপদ নয়। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও সৃষ্টি করেছে। তেল আবিবের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। শহর জুড়ে প্রতিদিনের ব্যস্ততা আর জীবনের কোলাহল, কিন্তু এই আপাত শান্ত পরিবেশের নিচে চাপা ছিল এক চাপা উত্তেজনা। ইসরায়েলিরা জানতো তাদের সরকার গাজায় আক্রমণ বাড়িয়েছে, আর তার ফলস্বরূপ যে কোনো সময় যে কোনো দিক থেকে হামলা আসতে পারে। আর সে আশঙ্কা সত্যি হলো। পূর্ব দিক থেকে উড়ে এলো এক নীরব হুমকি, ড্রোন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বুকে, যা মধ্যপ্রাচ্যের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলাটা হলো নীরব, কিন্তু তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দ্রুতই হামলা নিশ্চিত করল। তাদের বিবৃতি অনুযায়ী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় 1 ঘন্টার ব্যবধানে 2টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েলি বিমান বাহিনী সেই ড্রোনগুলোকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এই হামলায় কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ড্রোনগুলোকে ইসরায়েলি ভূখণ্ডের অনেক আগেই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার টুইস্ট হলো, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী 3 ও 5 আগস্ট একইভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আক্রমণ বাড়ানোর ফলে এই হামলাগুলোর সংখ্যা ও তীব্রতা আরও বেড়েছে। তেল আবিব গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করার পর ইয়েমেনিরা যেন আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। তাদের এই হামলা কেবল বিমান হামলাতেই সীমাবদ্ধ নয়, তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি নৌ অবরোধের ঘোষণা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে তারা নৌ অবরোধের 4র্থ ধাপ বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইসরায়েলি বন্দরের সাথে লেনদেনকারী যে কোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা, সেই কোম্পানির জাতীয়তা নির্বিশেষে এবং সশস্ত্র বাহিনী নাগালের মধ্যে যে কোনো স্থানে। এই ঘোষণার মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কেবল ইসরায়েলি জাহাজ নয়, বরং বিশ্বের যে কোনো দেশের সেই সব জাহাজকে হুমকি দিয়েছে যারা ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব কোম্পানিকে অবিলম্বে ইসরায়েলি বন্দরের সাথে লেনদেন বন্ধ করার জন্য সতর্ক করে দিয়েছে। তাদের হুমকি, অন্যথায় তাদের জাহাজ তাদের গন্তব্য নির্বিশেষে যেখানেই পৌঁছানো সম্ভব সেখানেই লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ নতুন রূপ ধারণ করেছে। ইরান সমর্থিত হুতিরা এখন কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের অংশ নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। ড্রোন হামলার পর ইসরায়েল নিজেকে নিরাপদ মনে করলেও হুথিদের নৌ অবরোধের ঘোষণা তাদের অর্থনীতির জন্য এক বিরাট হুমকি। এই ঘটনা প্রমাণ করে, নেতানিয়াহুর গাজায় আক্রমণ বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র গাজাতেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের অন্য প্রান্ত থেকেও আসতে পারে। ককেশাসে ট্রাম্পের ছক ভেস্তে দিতে ইরানের অঙ্গীকার। আর্মেনিয়া আজারবাইজান চুক্তি নিয়ে ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সহকারীর হুঁশিয়ারি, ভাড়াটে সেনাদের কবরস্থান হবে এই করিডোর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা জমতে শুরু করেছে ককেসাস অঞ্চলে। ইরান এবার স্পষ্ট জানিয়ে দিল, আজারবাইজান থেকে নাখেচেভান পর্যন্ত আর্মেনিয়ার ভেতর দিয়ে যে মার্কিন সমর্থিত করিডোর তৈরির পরিকল্পনা চলছে তা তারা কোনোভাবেই হতে দেবে না। খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলাওয়াতি সরাসরি বললেন, ইরান কখনোই কোনো ট্রাম্প সত্ত্বাধিকারী করিডোরের অনুমতি নেবে না। তার ভাষায়, এই করিডোর হবে ভাড়াটি সেনাদের কবরস্থান। ভেলাওয়াতি আরও সতর্ক করে দেন, এই প্রকল্প আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আর্মেনিয়ার ভৌগোলিক ঐক্যকেও বিপদে ফেলতে পারে। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তিকে দীর্ঘস্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর পাশাপাশি তারা স্পষ্ট করে বলেছে, ইরানের সীমান্তের কাছাকাছি যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরূপ প্রভাব পড়তে পারে। তেহরান সরাসরি সতর্ক করে দিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিদেশি শক্তির হস্তক্ষেপ নেতিবাচক পরিণতি ডেকে আনবে।
ইরানের আশঙ্কা এই পরিকল্পনা আর্মেনিয়াকে বিভক্ত করে দিতে পারে এবং ককেসাসের জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাদের বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে ককেসাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এখানকার সব দেশের স্বার্থে। একই সঙ্গে ইরানের শেয়ার করা সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন আর্মেনিয়া ও আজারবাইজান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনায় ছিল আজারবাইজানের বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল পুনর্দখলের পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি চুক্তি। চুক্তিটি হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে স্বাক্ষরিত হয়, যেখানে ট্রাম্পের পাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান উপস্থিত ছিলেন। এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে সব ধরনের লড়াই স্থায়ীভাবে বন্ধ রাখা, বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক খুলে দেওয়া এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা। মার্কিন পক্ষ জানিয়েছে, এই চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়া ও আজারবাইজান একটি নতুন ট্রানজিট করিডর তৈরি করবে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প রুট। হোয়াইট হাউস জানিয়েছে, এই করিডোরের একচেটিয়া উন্নয়ন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে। এর ফলে জ্বালানি এবং অন্যান্য সম্পদের বৃহত্তর রপ্তানি সহজতর হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষক এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর মার্কিন চাপের মুখে ইরানের করিডোরটি বন্ধ করার মতো সামরিক শক্তির অভাব রয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি (TRIPP), যা আজারবাইজানের মূল ভূখণ্ড ও তার নিকচিভান স্বায়ত্তশাসিত প্রদেশকে সংযুক্ত করবে। এই পথটি আর্মেনিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে যাবে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্ব গড়ে তোলা হবে। ট্রাম্প জানান, এই করিডোরের উন্নয়নে আমেরিকান কোম্পানিগুলো বড় বিনিয়োগ করবে এবং এটি 3 দেশকেই অর্থনৈতিক সুবিধা দেবে। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গানপাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলাবারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অঙ্গনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বোয়াজ দোলফ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এ যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় 2 ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি। তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়। টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো। ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন। তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার। এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে। কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়। ইরানের অদৃশ্য শক্তি। মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। দোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড।
ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোঁয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। একসময় যুদ্ধের ময়দান কাঁপত হাতি আর ঘোড়ার বিশাল বাহিনীতে। এরপর এলো ট্যাঙ্ক, কামান আর ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যুদ্ধের এই রণক্ষেত্র এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ যুদ্ধের ময়দান কাঁপছে ফাইটার জেট, ড্রোন আর নেভাল ডেস্ট্রয়ারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে চতুর্থ প্রজন্মের রাশিয়ান ফাইটার জেট MiG-29 ইউক্রেনের সেনাবাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। সেই সময় মার্কিন F-16 যুদ্ধবিমান পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ইউক্রেন। কিন্তু এরই মাঝে যুদ্ধের এই খেলায় এক নতুন টুইস্ট। তুরস্ক নিয়ে এসেছে এক নতুন ফাইটার জেট, নাম কান। 2024 সালের 21শে ফেব্রুয়ারি আঙ্কারার আকাশ কেঁপে উঠল এক নতুন শব্দে। সফলভাবে আকাশে উড়ল কানের প্রথম প্রোটোটাইপ। এই খবর প্রকাশিত হতেই সারা বিশ্ব হইচই পড়ে গেল। তুরস্কের দাবি, এই ফাইটার জেটটি শুধুমাত্র F-16 এর উন্নত সংস্করণ নয়, এটি মার্কিন F-35 এর থেকেও অত্যাধুনিক। তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তুর্কি ভাষায় কানের অর্থ রাজাদের রাজা। এই নামটি সার্থক করার জন্যই যেন তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 2010 সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের বিমান বাহিনীকে সমৃদ্ধ করার এই উদ্যোগ নেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সুইডেন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের 200-রও বেশি কোম্পানিকে সঙ্গে নিয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। কানের মূল শক্তি হল এর প্রযুক্তিতে। এই ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে দুটি জেনারেল ইলেকট্রিক F-110 ইঞ্জিন, যা মার্কিন F-16 বিমানেও ব্যবহৃত হয়। তবে তুরস্ক জানিয়েছে 2028 সালের মধ্যে তারা নিজস্ব ইঞ্জিন ব্যবহার করে কান তৈরি করবে। 21 মিটার লম্বা এই ফাইটার জেটের গতি ঘন্টায় 2222 কিলোমিটার, যা মার্কিন F-35 এর গতি ঘন্টায় 1950 কিলোমিটার থেকেও বেশি। এর স্টেলথ মোড যেকোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়াও এতে অত্যাধুনিক সেন্সর, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুবিধা রয়েছে। সবচেয়ে বড় কথা, এটি থেকে ড্রোনও নিয়ন্ত্রণ করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো দেশকে অস্ত্র বিক্রি করে তখন বেশ কিছু শর্ত জুড়ে দেয়, যেমন অস্ত্র কোথায় ব্যবহার করা যাবে, তৃতীয় পক্ষকে দেয়া যাবে কিনা, অথবা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে কিনা ইত্যাদি। কিন্তু তুরস্কের কান কিনলে এমন কোনো শর্তের আওতায় থাকতে হবে না, আর এই কারণেই অনেক দেশ এর দিকে ছুটছে। ইন্দোনেশিয়া এরই মধ্যে 48টি কান কেনার জন্য $10 বিলিয়ন চুক্তি করেছে। এছাড়া সৌদি আরব, আজারবাইজান, ইউক্রেন, পাকিস্তান সহ আরও অনেক দেশ এই ফাইটার জেটটি কিনতে আগ্রহী। তবে কি তুরস্কের ড্রোন শক্তির পর এবার ফাইটার জেটের জগতেও তুরস্কের আধিপত্য শুরু হতে যাচ্ছে? শুধু প্রোটোটাইপ দিয়েই আন্তর্জাতিক বাজারে যে আলোড়ন ফেলেছে কান, তাতে ভবিষ্যতে বাংলাদেশের সামরিক বহরেও এই তুর্কি ফাইটার জেট যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই রাজাদের রাজা শেষ পর্যন্ত কতটা সফলতা পাবে তা জানা যাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার। তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল ইরান কি এবার থামবে? 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি। যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকে নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের 40 দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট, যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে।
এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে। তারা স্পষ্ট করে দিয়েছে, হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয়, তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও ভয়াবহ। গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমে এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে সেই কথাটিই মনে করিয়ে দিয়েছে। তারা বলছে, ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। আইআরজিসির এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে, শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে। পুতিন কি ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে সাহায্য করছে? গোপন এক রাতের অন্ধকার সফরে শুরু হয় এই গল্প। একদল ইরানি বিজ্ঞানী চুপিসারে পা রেখেছিলেন রাশিয়ার মাটিতে। তাদের মিশন ছিল অত্যন্ত গোপনীয়। এই সফরের পেছনে লুকিয়েছিল একটি গভীর পরিকল্পনা। একটা গভীর পরিকল্পনা যা বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিতে পারে। সবার মনে একটাই প্রশ্ন, পুতিন কি তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করছেন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন যেন এক সিনেমার প্লট উন্মোচন করেছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের অগাস্ট মাসে ইরানের একদল বিজ্ঞানী গোপনে রাশিয়া সফর করেন। তাদের লক্ষ্য ছিল শুধু সাধারণ প্রযুক্তি নয়, এমন কিছু দ্বৈত ব্যবহারের প্রযুক্তি জোগাড় করা যা সামরিক কাজেও ব্যবহার করা যায়। এই 5 সদস্যের দলের নেতৃত্বে ছিলেন একজন পরমাণু পদার্থবিদ আলী কালভান্দো, যিনি ইরানের সামরিক গবেষণা সংস্থা SPND এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এই সংস্থাটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে সরাসরি যুক্ত। দলের মধ্যে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তাও ছিলেন, যা এই সফরের উদ্দেশ্যকে আরও রহস্যময় করে তোলে। ফাইন্যান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এই তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, 2024 সালের অগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালভান্দ বলেছেন, তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা SPND-র সাথে যুক্ত সদস্যরা ছিলেন। ইরানি প্রতিনিধি দল রাশিয়ার বিজ্ঞানীদের সাথে দেখা করে এবং এমন সব কোম্পানি পরিদর্শন করে যারা অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি নিয়ে কাজ করে। তাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল ট্রিটিয়াম নামক একটি আইসোটোপ, যা পারমাণবিক ওয়ারহেড তৈরিতে অপরিহার্য। এই সফর শুরুর আগে তারা এক চিঠিতে ট্রিটিয়াম, স্ট্রন্টিয়াম 90 এবং নিকেল 63 এর মতো সংবেদনশীল উপাদানগুলো সরবরাহের অনুরোধ করে। এই উপাদানগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর থেকে এক নতুন সত্য সামনে এসেছে। এতদিন ধরে রাশিয়া পারমাণবিক ইরানের ঘোর বিরোধী ছিল, কিন্তু এই গোপন সফর প্রমাণ করে যে মস্কোর অবস্থান হয়তো বদলাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, ফেডারেল সিকিউরিটি সার্ভিসের অনুমোদন ছাড়া এই ধরনের সফর ও প্রযুক্তিগত আলোচনা সম্ভব নয়। এর অর্থ রাশিয়া হয়তো এখন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে গোপনে সমর্থন করছে। এই খবরটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ইরান তার পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। ইরানের এই সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে।
জুন মাসে ইসরায়েলি বাহিনী এসপিএনডি সদর দপ্তরে হামলা চালিয়েছিল, যেখানে বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। এই হামলাগুলো সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে, আর তার পেছনে হয়তো রয়েছে রাশিয়ার নীরব সমর্থন। ইরান যেমন তার শক্তি বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি রাশিয়াও হয়তো আমেরিকার প্রভাব কমাতে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসছে। বিমানবন্দরের নীরবতা ভাঙল বিকট শব্দ। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। হাজার হাজার ইসরায়েলের ব্যস্ততা, প্লেনের গর্জন আর জীবনের কোলাহল সেখানে নিত্যদিনের চিত্র। কিন্তু হঠাৎই সেই কোলাহল থেমে গেল। আকাশের বুকে শোনা গেল এক দানবীয় শব্দ, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছিল। এক মুহূর্তের মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠল। বিমানবন্দরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কের প্রান্তরে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে পাগলের মতো ছুটে চলল। যে ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহতা সৃষ্টি করেছে তার নাম প্যালেস্টাইন 2। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর এর পেছনের কারিগর হলো ইয়েমেনি সশস্ত্র বাহিনী। যে সময় পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি হামলার মুখে নিশ্চুপ, তখন শুধুমাত্র এই ইয়েমেনিরাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন তারা এত দূর থেকে ইসরায়েলে আঘাত হানছে, আর কিভাবে তাদের হাতে এলো এমন বিধ্বংসী অস্ত্র? ইরানের হাতের পুতুল নাকি ফিলিস্তিনের বন্ধু? অনেকেই মনে করেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরানের হাতের পুতুল মাত্র। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অর্থ ও কারিগরি সহায়তা সবই এসেছে ইরান থেকে। এই ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের ফতে 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তায় গর্বের সঙ্গে এই হামলার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং একটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতি 16 গুণ। এই হামলার পেছনের প্রেক্ষাপটটি আরও গভীর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল। সেই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে, যা এখনও চলছে। এই 2 বছরের বেশি সময় ধরে চলা হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যখন সমগ্র বিশ্বের নেতারা এই ভয়াবহতার নিন্দা জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন হুথিরাই একমাত্র শক্তি যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং সমর্থন হিসেবে দেখছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংহতি কি কেবল মানবিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যের নতুন খেলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেলেও তারা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের এই হামলা প্রমাণ করে যে তারা কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ তাদের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করেছে। এর ফলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর চাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক খেলায় পরবর্তী চালটি কে দেয়। ভাসছে ফাঁদে নেতানিয়াহুর শেষ চাল। যুদ্ধটা শুরু হয়েছিল এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে এবং ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে। কিন্তু প্রায় 2 বছর ধরে যুদ্ধ চালিয়েও সেই লক্ষ্য অধরা রয়ে গেছে। নেতানিয়াহুর প্রতিটি চাল যেন ব্যর্থ হচ্ছে। হামাসের প্রতিরোধের দেয়াল ভাঙা যায়নি, বরং নেতানিয়াহু এখন এমন এক ফাঁদে আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য। নেতানিয়াহু এখন নতুন এক চাল চেলেছেন। তিনি পুরো গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা করছেন, কিন্তু এই সিদ্ধান্ত তার নিজ দেশেই তীব্র বিরোধিতার মুখে পড়েছে। এমনকি তার সেনাপ্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও এই পরিকল্পনার বিরোধিতা করছেন। তাদের মতে পুরো গাজা দখল করা হলে ইসরায়েল এক গভীর সংকটে পড়বে।
ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনেও বলা হয়েছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত এক বড় বিপদ ডেকে আনতে পারে। সেনাপ্রধানের পরামর্শ হলো পুরো গাজা দখলের পরিবর্তে ছোট ছোট অভিযান চালিয়ে হামাসকে দমন করা। এতে সৈন্যদের ওপর চাপ কমবে এবং কৌশলগত ঝামেলাও এড়ানো যাবে। সেনাপ্রধানের ভাষায়, আমাদের সেনাদের যুদ্ধের ক্লান্তি কমানোর কথা ভাবা উচিত এবং হামাসের ফাঁদে পা দেওয়া থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত। অন্যদিকে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সমর্থকরা, যেমন তার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী, তাকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছে। এই চাপেই নেতানিয়াহু সম্ভবত তার শেষ চালটি চালছেন, জয়ের সুবাস নাকি নতুন সংকট। গাজার প্রায় ৭৫% এলাকা ইসরায়েলের দখলে থাকলেও পুরোটা দখল করা তাদের জন্য প্রায় অসম্ভব। কারণ যদি ইসরায়েল পুরো গাজা দখল করে, তবে তাদের লাখ লাখ ফিলিস্তিনির খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও নিতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এমন এক জায়গায় যুদ্ধকে নিয়ে এসেছে যেখানে নেতানিয়াহুর পক্ষে পুরো এলাকা দখল করা কার্যত অসম্ভব। নেতানিয়াহু এই মুহূর্তে এক দাবার চালের মধ্যে আটকে গেছেন। একদিকে তার রাজনৈতিক ভবিষ্যতের চাপ, অন্যদিকে দেশের ভেতর থেকে আসা তীব্র বিরোধিতা। হামাস যেন নেতানিয়াহুকে এমন এক জালে আটকে ফেলেছে যেখানে তার প্রতিটি পদক্ষেপই আরও গভীর সংকটের জন্ম দিচ্ছে। ইসরায়েলিরা বুঝতে পারছে যে তাদের প্রধানমন্ত্রী নিজের ছোড়া বিষে নিজেই নীল হচ্ছেন। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কি তার সেনাপ্রধানের কথা শুনবেন নাকি তার কট্টর সমর্থকদের কথায় কান দেবেন? গাজার প্রতিরোধ যোদ্ধারা কি শেষ পর্যন্ত জয়ের সুবাস পাবে নাকি নেতানিয়াহু আরও বড় কোনো সংকট তৈরি করবেন? এই যুদ্ধের পরিণতি এখন কোন দিকে মন নেয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের নতুন খেলা, ভারতের বন্ধু নাকি শত্রু? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় দফার শপথ নেওয়ার পর থেকেই সারা বিশ্ব তার দিকে তাকিয়েছিল। সবাই জানত তিনি ফিরছেন চীনের সঙ্গে পুরনো শুল্ক যুদ্ধ আবার শুরু করতে। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চীনের অন্যায্য বাণিজ্যিক আচরণ থামানো। কিন্তু 6 মাস যেতে না যেতেই যেন চিত্রনাট্য পুরো পাল্টে গেল। যে আঙুল চীনের দিকে ওঠার কথা ছিল, সে আঙুল এখন তার বহু পুরনো মিত্র ভারতের দিকে। শুল্ক আর নিষেধাজ্ঞার তীর এখন ভারতের দিকে ছুটে যাচ্ছে, আর চীন যেন আড়ালে বসে হাসছে। কিন্তু কেন? কিভাবে চীন ট্রাম্পকে বশ মানালো? দৃশ্যপট শুরু হয় বিগত 2 দশকে। ভারত এবং আমেরিকার সম্পর্ক তখন এক নতুন উচ্চতায়। রিপাবলিকান বা ডেমোক্রেট যেই ক্ষমতায় আসুক না কেন, তারা ভারতকে কৌশলগত মিত্র হিসেবে কাছে টানতে চেয়েছে। কোয়াড জোট গঠন থেকে শুরু করে সামরিক চুক্তি, যৌথ মহড়া, সবকিছুই চীনকে প্রতিহত করার জন্য এক দারুণ স্ট্র্যাটেজি। ভারত ছিল পশ্চিমা বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার, কিন্তু সেই পুরনো বন্ধুত্বে হঠাৎ যেন ভাঙন ধরল। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হঠাৎ করেই ভারতের উপর শুল্কের বোঝা চাপাতে শুরু করেন। ওষুধের ওপর শুল্ক 250% করার হুমকি তো রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। অথচ চীনের ওপর সর্বোচ্চ শুল্ক ছিল মাত্র 45%। ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়ালো 50। কেন এই বৈষম্য? ট্রাম্পের অভিযোগ দুটি। প্রথমত, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি। দ্বিতীয়ত, রাশিয়া থেকে ভারতের তেল কেনা। এই দুটি অভিযোগেই চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে। আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি $295 বিলিয়ন, যেখানে ভারতের সঙ্গে মাত্র 46 বিলিয়ন। রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও চীন ভারতের চেয়ে অনেক বেশি পরিমাণে তেল ও কয়লা কেনে, কিন্তু শাস্তিটা দেয়া হচ্ছে শুধু ভারতকে। তাহলে কি চীন ট্রাম্পের ওপর কোনো জাদুমন্ত্র প্রয়োগ করেছে? রহস্যের সমাধান লুকিয়ে আছে এক বিশেষ ধরনের খনিজ পদার্থের মধ্যে, বিরল খনিজ। পৃথিবীর 90% বিরল খনিজ মজুদ রয়েছে চীনের কাছে। এই খনিজগুলো আধুনিক যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, নাইট ভিশন ডিভাইস, এমনকি ড্রোন তৈরিতে অপরিহার্য। ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক বাড়ালেন, চীন পাল্টা হিসেবে এই বিরল খনিজ রপ্তানি সীমিত করে দিল। আর এখানেই ঘটল আসল টুইস্ট। মার্কিন প্রতিরক্ষা শিল্পে ধস নামা শুরু হলো। একটি ড্রোন প্রস্তুতকারী কোম্পানি চুম্বক না পেয়ে উৎপাদন বন্ধ করে দিল। একটি কোম্পানিকে বিরল খনিজ কেনার জন্য বাজারের দামের চেয়ে 60 গুণ বেশি টাকা দিতে হলো। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের ব্যবহৃত 80,000 উপাদান এই বিরল খনিজগুলোর ওপর নির্ভরশীল। জার্মেনিয়াম, গ্যালিয়াম, অ্যান্টিমনি এমন খনিজ রপ্তানি বন্ধ হয় পুরো আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ল। ট্রাম্পের সামনে দুটি পথ ছিল। হয় তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রাখবেন এবং নিজ দেশের প্রতিরক্ষা শিল্পকে ঝুঁকির মধ্যে ফেলবেন, অথবা চীনের সঙ্গে আপোষ করবেন। তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন। চীনের ওপর থেকে শুল্ক কমিয়ে দিলেন যাতে বিরল খনিজ সরবরাহ আবার স্বাভাবিক হয়। কিন্তু নিজেকে একজন শক্ত নেতা প্রমাণ করার জন্য তার একটি শিকার দরকার ছিল।
আর সেই শিকার হলো তার পুরনো বন্ধু ভারত। ভারতের টেক্সটাইল, ঔষধ, ইস্পাত সবকিছুর ওপর শুল্কের হুমকি দিয়ে তিনি যেন তার ক্ষমতা দেখাচ্ছেন। চীনের কাছে পরাজিত হওয়ার ক্ষোভ তিনি ভারতের ওপর মেটাচ্ছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালিও এই বৈষম্যের প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, চীন যদি রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস ক্রেতা হয়, তবে কেন শুধু ভারতকে শাস্তি দেওয়া হচ্ছে? এই আচরণ মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। সব মিলিয়ে ট্রাম্পের এই নাটকীয় সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্বার্থের খেলা। আর এই খেলায় ভারতের মতো একটি নির্ভরযোগ্য বন্ধুকে দূরে ঠেলে দিয়ে ট্রাম্প আপাত দৃষ্টিতে চীনের কাছে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে সেটাই এখন দেখার বিষয়। শীতল যুদ্ধের নতুন পর্ব, পারমাণবিক খেলা। গল্পটা শুরু হয়েছিল প্রায় 4 দশক আগে, যখন বিশ্ব ছিল দুটি শিবিরে বিভক্ত। একদিকে মার্কিনীদের নেতৃত্বাধীন জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তির মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ছিল সর্বোচ্চ। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জন্ম হয়েছিল এক ঐতিহাসিক চুক্তি, INF চুক্তি। এই চুক্তিটি ছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর এক বড় লাগাম। বলা হয়েছিল, কেউ আর 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। এতে সাময়িকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পুরো বিশ্ব। কিন্তু সেই শান্তির গল্পে এবার ভাঙন ধরেছে। দীর্ঘ 38 বছর পর মস্কো একটি ধাক্কা দিল। অনেকটা সিনেমার মতো এক ঝটকায় রাশিয়া ঘোষণা করলো তারা আর এই চুক্তি মানবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিলেন, আমরা আর নিজেদের কোনো বিধিনিষেধের মধ্যে রাখবো না। এর মানে হলো রাশিয়া এখন থেকে ইচ্ছামতো মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারবে। এই ঘোষণার পর যেন ইউরোপে তীব্র আতঙ্কের ঢেউ আছড়ে পড়ল। ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত জরুরি বৈঠকের পর বৈঠক চলতে শুরু করলো। সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আরেকটি পারমাণবিক সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব? যুদ্ধ চাইলে যুদ্ধ। এই ঘোষণার পেছনে আসলে বেশ কিছু কারণ লুকিয়ে আছে। রাশিয়া বলছে তারা তাদের নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে চারদিক থেকে ঘিরে ধরেছে, ক্রমাগত হুমকি, নিষেধাজ্ঞা আর আগ্রাসনের ফাঁদ টানছে। এর জবাবেই মস্কো এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তাদের বক্তব্য যথেষ্ট হয়েছে আর নয়। কিন্তু আসল মোচড়টা আসে যখন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা অন্য একটি দিক তুলে ধরে। তাদের মতে রাশিয়ার এই ঘোষণা আসলে একটি আনুষ্ঠানিকতা মাত্র। কারণ রাশিয়া নাকি অনেক আগেই গোপনে এই চুক্তি লঙ্ঘন করছিল। তারা ওরেশনিক নামে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা মাঝারি পাল্লার। গত বছরের নভেম্বরে ইউক্রেনে এর পরীক্ষামূলক ব্যবহারও হয়েছে বলে জানা গেছে। তাহলে কি রাশিয়া কেবল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পশ্চিমকে বার্তা পাঠাতে চাইছে? একটি লুকোনো হুমকি, ভুলে যেও না আমাদের কাছে এই ক্ষেপণাস্ত্রগুলো আছে। ট্রাম্পের হাত ধরে চুক্তির সমাপ্তি। এই নাটকীয়তার শুরু অবশ্য বেশ কয়েক বছর আগে। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। এর ফলে চুক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। ইউক্রেন যুদ্ধের পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। রাশিয়া বারবার পশ্চিমাদের সতর্ক করেছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে। এমনকি পুতিনও বলেছেন এই খেলা বন্ধ করা উচিত। কিন্তু গত সপ্তাহে ট্রাম্প রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বলা যায় এটিই ছিল শেষ পেরেক। এখন পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন কোনো সংঘাতের জন্ম দিতে পারে। রাশিয়া বলছে তারা কোনো চাপ মানবে না। পশ্চিমা বিশ্ব সতর্ক হচ্ছে, জরুরি বৈঠক চলছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এই খেলাটা কি শেষ পর্যন্ত একটা চরম পরিণতির দিকেই যাচ্ছে? মস্কো কি সত্যিই আবার সুপার পাওয়ারের মুকুট পড়তে চাইছে, নাকি এটা শুধু একটি হুমকি? চীন রাশিয়ার নীরব গর্জন। পৃথিবীর বুকে তখনও ভোরের আলো ফোটেনি, যখন জাপান সাগরের আকাশ হঠাৎ করেই ভারী হয়ে উঠল। দুটি পরাশক্তির যুদ্ধবিমান গর্জন করে উড়ে চলল এক গোপন মিশনে। একদিকে চীনের অত্যাধুনিক Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান, অন্যদিকে রাশিয়ার শক্তিশালী IL-38 মডেলের বিমান। তাদের লক্ষ্য একটাই, শত্রুর পারমাণবিক সাবমেরিনগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এই সামরিক মহড়াটি কোনো সাধারণ অনুশীলন ছিল না। এটি ছিল আমেরিকা ও তার মিত্রদের জন্য এক স্পষ্ট বার্তা, যে বার্তাটি ছিল আমাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে কঠিন জবাব অপেক্ষা করছে।
এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমুদ্র সীমার কাছে পারমাণবিক অস্ত্র বহনকারী 2টি সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে চাপে ফেলার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল। ট্রাম্পের উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করা, কিন্তু রাশিয়া ও চীন চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের এই হুমকির পরেই তারা এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করল, যা যেন পুরনো ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনল। এই মহড়া প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগে রাশিয়া ও চীন কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা শুধু পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে হাত গুটিয়ে বসে থাকে না, বরং পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত। এই যৌথ মহড়ায় চীনের Y-8 বিমান এবং রাশিয়ার IL-38 বিমান ব্যবহার করে সাবমেরিন ধ্বংসের অনুশীলন করা হয়। এই বিমানগুলো আকাশ থেকে শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান নিশ্চিত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ট্রাম্প শুধু সামরিক হুমকি দিয়ে ক্ষান্ত হননি, তিনি রাশিয়াকে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই হুমকিকে সশস্ত্র যুদ্ধের উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন, তিনি পারমাণবিক ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে সব পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একদিকে যেমন উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তেমনি গোপনে সামরিক প্রস্তুতি এবং হুমকি পাল্টা হুমকি চলছে। এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে কেউই সরাসরি সংঘাত চায় না, কিন্তু কেউই নিজেদের দুর্বল প্রমাণ করতেও রাজি নন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। এইবারের মহড়াটিও সেই ধারাবাহিকতারই অংশ। এটি প্রমাণ করে যে রাশিয়া ও চীন এখন সামরিক ও কৌশলগত দিক থেকে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার। মহাসাগরের গভীরে চলা এই নীরব লড়াই এবং আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমানগুলো যেন পুরো পৃথিবীকে এক নতুন সংঘাতের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই চাপা উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। এটি কি কেবলই ক্ষমতার প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সত্যি কোনো এক ভয়াবহ সংঘাতের জন্ম দেবে?